যেভাবে সারা দেশে নজরদারি চালাতো হাসিনা। জানাবো জাহাজ কিনে দেশের উন্নয়ন নাকি ট্রাম্পকে খুশি করা, এবং সর্বশেষ জানাবো ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ, বাড়ছে আন্তর্জাতিক আগ্রহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যেভাবে সারা দেশে নজরদারি চালাতো হাসিনা। বাংলাদেশের নজরদারির সরঞ্জাম আমদানির ইতিহাস তুলনামূলকভাবে নতুন হলেও এর প্রভাব ও পরিসর দ্রুত বিস্তৃত হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার গত এক দশকে যেসব উন্নতমানের সিগন্যাল ইন্টেলিজেন্স ও ইলেকট্রনিক নজরদারি প্রযুক্তি সংগ্রহ করেছে তা শুধু অপরাধ দমনে নয়, বরং রাজনৈতিক ও সামাজিক পরিসরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দ্য ডেইলি স্টারের হাতে আসা সরকারি নথিপত্রে দেখা যায় অন্তত 20টি দেশের 23টি প্রতিষ্ঠানের কাছ থেকে এই সরঞ্জাম আনা হয়েছে। ইউরোপ, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন প্রান্তে অবস্থিত এই কোম্পানিগুলোর মধ্যে কয়েকটি দেশের প্রযুক্তি আন্তর্জাতিক মানবাধিকার উদ্বেগের কারণে রপ্তানি নিয়ন্ত্রণের আওতায় ছিল। তবুও এসব সরঞ্জাম তৃতীয় দেশের মাধ্যমে বা মধ্যস্বত্বভোগী সরবরাহকারীর সহায়তায় বাংলাদেশে প্রবেশ করেছে। নজরদারির সরঞ্জাম সংগ্রহের সূচনা হয় 2016 সালে। সেই বছর র্যাব বুলগেরিয়ার সামেল 90 নামের প্রতিষ্ঠান থেকে একটি রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামার আমদানি করে। এই যন্ত্র নির্দিষ্ট এলাকায় মোবাইল ফোন, জিপিএস বা ওয়াইফাই সিগন্যাল ব্যাহত করতে সক্ষম, যা বড় জনসমাবেশ বা বিশেষ অভিযানে ব্যবহার করা হয়। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এ ধরনের জ্যামার রাজনৈতিক সমাবেশে যোগাযোগ বিচ্ছিন্ন করতে ব্যবহৃত হয়েছে, বিশেষ করে বিরোধী দলের কর্মসূচিতে। 2017 সালে র্যাব একটি যানবাহনে স্থাপনযোগ্য নেটওয়ার্ক জ্যামার কিনে, যা চলমান অবস্থায়ও আশেপাশের সিগন্যাল বন্ধ করতে পারে। একই সময়ে পুলিশও নজরদারি সরঞ্জাম সংগ্রহে প্রবেশ করে, যার মধ্যে ছিল IMSI ক্যাচার। যন্ত্রটি নিকটবর্তী মোবাইল ফোনের সিগন্যাল ধরে ব্যবহারকারীর পরিচয়, অবস্থান ও কল ডেটা সংগ্রহ করতে পারে। পরবর্তী সময়ে সংস্থাগুলো ম্যান ইন দ্য মিডল সিস্টেম যুক্ত করে, যা দুই পক্ষের মধ্যে যোগাযোগ হস্তক্ষেপ করে কল শোনা, বার্তা পড়া এবং নেটওয়ার্কের প্রবেশের সুযোগ দেয়। এই প্রযুক্তির তালিকায় আরও যুক্ত হয় স্যাকটম অ্যানালাইজার, যা স্যাটেলাইট যোগাযোগের সিগন্যাল শনাক্ত, বিশ্লেষণ এবং জ্যাম করতে পারে, এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন সিগন্যাল ইন্টেলিজেন্স ডিভাইস, যা সীমান্ত বা দুর্গম এলাকায় গোয়েন্দা কার্যক্রমে ব্যবহৃত হয়। এছাড়া মোবাইল ফোন ট্র্যাকিং সিস্টেম, ড্রোন সিগন্যাল জ্যামার এবং আন্তর্জাতিক ফোন কল মনিটরিং প্রযুক্তিও সংগ্রহ করা হয়। সরবরাহকারীদের মধ্যে ছিল জার্মানি, যুক্তরাজ্য, ইসরায়েল, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্র ও চীন সহ আরও কয়েকটি দেশ। কিছু সরঞ্জাম এসেছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানোর জন্য ভিন্ন দেশে নিবন্ধিত শেল কোম্পানির মাধ্যমে। যেমন ইসরায়েলি প্রযুক্তির সংযুক্ত আরব আমিরাতের একটি কোম্পানির নামে বাংলাদেশে এসেছে বলে নথিতে উল্লেখ রয়েছে। সরঞ্জাম কেনার প্রক্রিয়াও অনেক সময় ছিল অস্বচ্ছ। অনেক ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতিতে সরাসরি দরপত্র আহ্বান করে ক্রয় সম্পন্ন হয়েছে, যাতে সাধারণ বাণিজ্যিক আমদানির নিয়ম প্রযোজ্য হয়নি। অর্থায়ন এসেছে উন্নয়ন বাজেট, বিশেষ প্রকল্প তহবিল বা বিদেশি সহায়তা থেকে। এসব প্রযুক্তি অপরাধ দমনে কার্যকর হলেও মানবাধিকার নিয়ে বিতর্ক রয়েছে। অধিকাংশ নজরদারি সিস্টেম এমনভাবে নকশা করা যে তার টার্গেট ছাড়া অন্যদেরও তথ্য সংগ্রহ করতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করেছে এই ক্ষমতা রাজনৈতিক বিরোধী, সাংবাদিক বা আন্দোলন কর্মীদের পর্যবেক্ষণে ব্যবহার হতে পারে। বাংলাদেশে কিছু সাংবাদিক এবং বিরোধী দলীয় নেতা অভিযোগ করেছেন তাদের ফোন কল নজরদারির আওতায় নেওয়া হয়েছে এবং চলাফেরার পথ অনুসরণ করা হয়েছে। সরকারি কর্মকর্তারা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, প্রযুক্তি শুধুমাত্র সন্ত্রাসবাদ, চাঁদাবাজি, অপহরণ এবং সংঘবদ্ধ অপরাধ মোকাবেলায় ব্যবহার হচ্ছে। তবে নাগরিক স্বাধীনতা ও নিরাপত্তার ভারসাম্য বজায় রাখা নিয়ে বিতর্ক থামেনি। বিশেষজ্ঞদের মতে নজরদারির প্রযুক্তির ব্যবহার যত বাড়বে তত বেশি প্রয়োজন হবে আইনগত সুরক্ষা এবং স্বচ্ছ তদারকির। জাহাজ কিনে দেশের উন্নয়ন নাকি ট্রাম্পকে খুশি করা। বাংলাদেশ সরকার সম্প্রতি যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স
এলএলসি থেকে 2টি আধুনিক বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে, যার ব্যয় হবে প্রায় 936 কোটি টাকা বা 7 কোটি 66 লাখ মার্কিন ডলার। মন্ত্রিপরিষদ বিভাগের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে উল্লেখ করা হয় যে দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রতিষ্ঠানটি কাজ পেয়েছে। জাহাজ দুটি রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে। সরকারি সূত্র জানায়, এই জাহাজগুলো দেশের নৌ পরিবহন সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক পণ্য পরিবহনের স্বনির্ভরতা এবং সামুদ্রিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোগত সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এই ক্রয়কে ঘিরে কূটনৈতিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বাণিজ্য ও রাজনৈতিক মহলের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক বিশেষভাবে আলোচনায় এসেছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস এর আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে, বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্রিয় ছিলেন। 2025 সালের শুরুতে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের গার্মেন্টস রপ্তানিতে 37% শুল্ক আরোপ করলে ইউনূস ব্যক্তিগতভাবে ট্রাম্পকে চিঠি লিখে এই শুল্ক কার্যকর হওয়ার আগে 3 মাস সময় চান। এর পরপরই ট্রাম্প শুল্ক কমিয়ে 20% নামিয়ে আনেন, যা ইউনূস ঐতিহাসিক কূটনৈতিক সাফল্য বলে আখ্যা দেন। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির প্রতিশ্রুতি সহ বিভিন্ন বাণিজ্যিক সমঝোতাও এই সময়ে সম্পন্ন হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বৃহৎ ক্রয় চুক্তি একদিকে বাংলাদেশের নৌ পরিবহন খাতের আধুনিকীকরণে সহায়ক, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও মজবুত করার কৌশল হিসেবেও কাজ করতে পারে। বিশেষ করে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যেখানে বাণিজ্য নীতি ও কূটনীতি ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে, সেখানে বড় আকারের আমদানি চুক্তি শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, বরং কূটনৈতিক বার্তাও বহন করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্য ঘটে যাওয়ার শুল্ক সংক্রান্ত সমঝোতার পর এমন একটি চুক্তি ট্রাম্প প্রশাসনের প্রতি আস্থার বার্তা পাঠানো এবং সম্পর্কে আরও সুদৃঢ় করার প্রচেষ্টা হিসেবেও দেখা যেতে পারে। ফলে এই জাহাজ কেনার বিষয়টিকে একমাত্র অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা হলে এটি দেশের জন্য বড় অর্জন হতে পারে, কারণ এতে নৌপথে দেশের পণ্য পরিবহন খরচ কমবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়বে। কিন্তু কূটনৈতিক বাস্তবতায় এর পেছনে রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সম্পর্কের কৌশলগত হিসাব নিকাশও রয়েছে, যা একসাথে দেশের স্বার্থ রক্ষা এবং প্রভাবশালী বিশ্ব শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখার দ্বিমুখী লক্ষ্যকে সামনে রাখে। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ বাড়ছে আন্তর্জাতিক আগ্রহ। ভারত ও বাংলাদেশের সম্পর্কের সূচনা হয়েছিল 1971 এর মুক্তিযুদ্ধের পটভূমিতে। সেই উষ্ণতা এতটাই ছিল যে সেটি সময়ের স্রোতেও হালকা হয়নি। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশের স্বাধীনতার মঞ্চ তৈরি করে দিয়ে দুই দেশের মধ্যে একটি স্মরণীয় প্রতিশ্রুতি ও ঐতিহাসিক বন্ধন তৈরি হয়েছিল, যা দশকের পর দশক ধরে নিরপেক্ষ প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিতি পেতে থাকে। ভারত সরকার সেই অধ্যায় থেকে সর্বদা বাংলাদেশের পাশে থাকার কথা বলে আসলেও গত 15 বছরে একটি জনগণের মনে হাওয়া তৈরি হয়েছে যে ভারত আসলে নির্দিষ্ট রাজনৈতিক দলের আওয়ামী লীগের কাছেই বেশি হয়েছিল। গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর এই ধারণা আরও শক্ত হয়েছে। ভারতের ভিসা কার্যকরভাবে চিকিৎসা জাতীয় জরুরি ছাড়া প্রায় বন্ধ ছিল। প্রতিটি সাধারণ ভ্রমণ বা ব্যবসায়িক ভিসা বন্ধ গিয়ে প্রায় দরজা বন্ধের বার্তা দিচ্ছিল। সীমান্তে বিভিন্ন দফায় স্থলপথে আমদানি রপ্তানি পণ্যের নিষেধাজ্ঞা আরোপ ও নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। 11 আগস্ট 2025-এ জুট পণ্যের ওপর এক ওয়ারে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়, যা শিল্প ব্যবসায়ীদের জন্য ক্ষতি তো বটেই, জনগণের মনস্তত্ত্বেও ভারত অনেকটা দূরে সরছে এই অনুভূতি তৈরি হয়েছিল। আন্তর্জাতিক নিরপেক্ষ বিশ্লেষকদের দৃষ্টি এই প্রেক্ষাপটে অনেকটাই এই ইস্যুতে ধরা পড়ে থাকে। সিঙ্গাপুরে ISAS এর এক আলোচনায় বলা হয়েছে, পোস্ট হাসিনা বাস্তবতায় ভারতকে একটি পার্টি নিরপেক্ষ প্রাতিষ্ঠানিক পুনঃসংযোগ করার সুযোগ রয়েছে, যা না হলে ধীরে ধীরে কে কার সঙ্গে এর রাজনৈতিক বিভাজন জনগণের মাঝে আরও প্রবল হবে। ORF এর হর্ষ বিপন্ত মন্তব্য করেন, ভারতের প্রভাব কমে গেছে এবং সম্পর্ক রিসেট করতে হলে স্টেট টু স্টেট যোগাযোগ গড়ে তোলার প্রয়োজন। দিল্লি ভিত্তিক কৌশল বিশ্লেষক সি রাজা মোহন স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক বাস্তবতায় যাচ্ছে, যেখানে দিল্লিকে শুধু কোনো এক দলের সঙ্গে নয়, দেশের সব রাজনৈতিক পক্ষের সঙ্গে কাজ করতে হবে। অন্যদিকে নিরপেক্ষ কিছু বিশ্লেষক বলেছেন যে উপমহাদেশীয় চ্যালেঞ্জ, চীন, সুদানে চোরাচালান রুট, মিয়ানমার সীমান্তে নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ার কানেক্টিভিটি, এইসব ভারতকে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে বেঁধে রাখে।
দ্য ডিপ্লোম্যাটের এক বিশ্লেষণে বলা হয়, ঢাকা পাকিস্তান যোগ বাড়লেও ভারতের জন্য ক্ষতি ধরে নেওয়া হবে ভুল, কারণ ভূ অর্থনৈতিক বাস্তবতা ও পারস্পরিক লাভ দুনিয়াকে ভিন্ন কথা বলায় বাধ্য করে। সিএসইপি এর একটি গবেষণায় দেখা যায়, উপ আঞ্চলিক কানেক্টিভিটি চালু করলে এমএসএমই, কৃষি, লজিস্টিক্স খাতে সরাসরি আর্থিক ও সামাজিক লাভ অনেক গুণ বাড়তে পারে, যা রাষ্ট্র থেকে রাষ্ট্র বিনিয়োগের ভিত্তি করে। সামগ্রিকভাবে বলা যায়, জনমনে ভারত আওয়ামী লীগ সমর্থক ধারণার শেকড় রয়েছে, কারণ বছরের পর বছর নীতি এখানে ব্যক্তি নির্ভর হওয়ায় সম্পর্কের সাধারণ মানুষ স্তরে বিশ্বাসহীনতা তৈরি হয়েছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের পরামর্শ স্পষ্ট, ভারতের যদি দ্রুত ভিসা সহজতর করে, সীমান্তে পণ্য পরিবহন বাধা কমায়, তিস্তা গঙ্গা পানি চুক্তিতে বাস্তব রোডম্যাপ জারি করে এবং সীমান্ত নিরাপত্তায় যৌথ উদ্যোগ নেয় এবং সব রাজনৈতিক পক্ষের সঙ্গে সমন্বয় করে স্টেট টু স্টেট আস্থা গড়তে পারে, তাহলে ঐতিহাসিক বন্ধুত্ব আবারও জনমনের আস্থায় রূপ নিতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।